হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2018 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সুপারহিরো মুভি ভেনাম নিয়ে। আশা করি এলিয়েন নামটা আমরা প্রত্যেকেই শুনেছি, কিন্তু একবার কল্পনা করুন তো, কোনো এলিয়েন যদি আপনার শরীরের মধ্যে প্রবেশ করে আপনাকে দিয়ে তার চাহিদা অনুযায়ী কাজ করায়, তাহলে কি হতে পারে? হ্যাঁ, অনেকটা এইরকমই হতে চলেছে আজকের মুভির ঘটনা। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন এই মুভিটি এক্সপ্লেন করার জন্য, আর যেহেতু ভেনাম মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে এন্ট্রি নিতে চলেছে, তাই আমিও আমার লিস্ট থেকে এই মুভিটি বাদ দিলাম না। আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি তখন এই মুভিটির IMDb রেটিং 6.6 আউট অফ 10। তো আর বেশি কথা না বাড়িয়ে এখন সোজা চলে যাবো মেন স্টোরির দিকে। শুরু করার আগে হে, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। মুভির শুরুতেই আমরা একটি মহাকাশযান দেখতে পাই, যেটা মূলত লাইফ ফাউন্ডেশন নামক একটি কোম্পানি মহাকাশে পাঠিয়েছিল নতুন বাসস্থানযোগ্য কোনো গ্রহের সন্ধান করার জন্য। মানে পৃথিবীর মতোই দ্বিতীয় কোনো গ্রহের সন্ধানে, যেখানে মানব জাতি নতুন করে বসতি স্থাপন করতে পারে। কিন্তু মহাকাশে তাদের এই অনুসন্ধান করার টাইমে তারা একটি ধূমকেতু দেখতে পায়, যার মধ্যে থেকেই তারা 4টি সিম্বিয়ট উদ্ধার করে পৃথিবীর উদ্দেশ্যে পাড়ি দেয়। এইবার প্রশ্ন হলো, সিম্বিয়ট কি? যারা 2007 সালে মুক্তিপ্রাপ্ত টোবি ম্যাগুয়ার অভিনীত স্পাইডারম্যান 3 দেখেছেন, তারা অলরেডি সিম্বিয়টের সাথে পরিচিত। আর যারা এখনো জানেন না কি এই জিনিস, তাদেরকে একদম সংক্ষেপে বলি, এটি এক ধরনের এলিয়েন, যে তার হোস্ট ছাড়া কিছুই করতে পারে না। মানে সে যে কোনো কিছু করতে গেলে তার একটি অবলম্বন চাই, সেটা কোনো জন্তু জানোয়ারও হতে পারে, এমনকি মানুষও হতে পারে। তো এইবার ওই মহাকাশযানটি 4টি সিম্বিয়ট নিয়ে পৃথিবীতে ফিরে আসার টাইমে ক্র্যাশ ল্যান্ড করে। যে খবর পেয়েই লাইফ ফাউন্ডেশন থেকে রেস্কিউ টিম তৎক্ষণাৎ সেখানে গিয়ে হাজির হয়, যেখানে তারা গুরুতরভাবে আহত একটি মহাকাশচারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য একটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে দ্রুত হসপিটালের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। এরপর তারা ওই ধ্বংসাবশেষ থেকে 3টি সিম্বিয়ট উদ্ধার করতে পারলেও একটি সিম্বিয়টকে তারা কিছুতেই খুঁজে পায় না। আসলে যে সিম্বিয়টটি এখানে মিসিং, সে অলরেডি ওই আহত মহাকাশচারীর শরীরে প্রবেশ করেছিল। তাই তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার টাইমে হঠাৎ করেই ওই সিম্বিয়টটি অ্যাম্বুলেন্সে থাকা দুজনের উপর হামলা চালিয়ে সেখানে থাকা একটি মহিলার শরীরে প্রবেশ করে অ্যাম্বুলেন্স থেকে বেরিয়ে লাইফ ফাউন্ডেশনের উদ্দেশ্যে রওনা হয়। কারণ ওই সিম্বিয়ট বর্তমানে জেনে গেছে তাদেরকে এখানে এনেছে লাইফ ফাউন্ডেশন নামক ওই কোম্পানি। তাই এখান থেকে পুনরায় থেকে ফিরে যেতে গেলে ওই কোম্পানির সাহায্যেই যেতে হবে। যাই হোক, এখান থেকে সিন চেঞ্জ হয় আর আমরা পরিচিত হই এই মুভির মূল দুটি চরিত্র এডি ব্রক ও তার গার্লফ্রেন্ড অ্যানের সাথে, যারা বর্তমানে একই সাথে লিভ ইন করছে এবং বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। এডি মূলত একজন প্রতিষ্ঠিত সাংবাদিক, আর অ্যান একজন আইনজীবী হিসাবে লাইফ ফাউন্ডেশনের CEO কার্লটন ডেকের প্রতিনিধিত্ব করেন। পরবর্তী সিনে দেখা যায়, এডি যখন তার অফিসে পৌঁছায়, তার বস তাকে জানায় তোমাকে একটি বিশেষ মানুষের ইন্টারভিউ নিতে হবে, আর সেটা আর কেউ না, লাইফ ফাউন্ডেশনের CEO কার্লটন ড্রেক। কিন্তু তার বস তাকে সাবধান করে দেয় এডি যেন তাকে মহাকাশ গবেষণার বাইরে কোনো কোশ্চেন না করে, কারণ এই শহরে কার্লটনের মতো প্রভাবশালী ব্যক্তি আর কেউ নেই। সে চাইলে তাদের এই নিউজ চ্যানেল পুরোপুরি বন্ধ করে দিতে পারে, তাই সে যেন ইন্টারভিউ নেওয়ার টাইমে খুবই সচেতন থাকে। এইবার এই একই কথা এডির গার্লফ্রেন্ডও তাকে শোনায়, কারণ তার গার্লফ্রেন্ড জানে সে খুবই হট টেম্পারি, যে কারণে সে তার আগের চাকরি হারিয়েছে। এইবার ওই দিন রাতেই এডি তার গার্লফ্রেন্ডের ল্যাপটপ থেকে জানতে পারে লাইফ ফাউন্ডেশন এমন কিছু এক্সপেরিমেন্ট করছে যার মাধ্যমে অনেক সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে। ফলে পরের দিন এডি যখন কার্লটনের ইন্টারভিউ নেওয়ার জন্য সেখানে হাজির হয়, প্রথমে সে তার স্ক্রিপ্ট অনুযায়ী তাকে সবকিছু জিজ্ঞাসা করলেও কিছুক্ষণের মধ্যেই সে কার্লটনকে ওই সমস্ত মৃত্যু সম্পর্কে জিজ্ঞাসা করতে শুরু করে এবং সাধারণ মানুষদেরকে এই রকম ভুলভাল এক্সপেরিমেন্টের মাধ্যমে মেরে ফেলার জন্য তাকে দায়ী করে। ফলে কার্লটন তাদের ইন্টারভিউটি সেখানেই সমাপ্ত করে দেয়। যে কারণের জন্য এডি যখন তার অফিসে গিয়ে উপস্থিত হয়, তার বস তাকে জানায় তোমাকে চাকরি থেকে আজই বরখাস্ত করা হলো। এদিকে এই একই কারণের জন্য অ্যানও তার চাকরি হারায়, ফলে সে এডির ওপর রেগে গিয়ে তার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে। অন্যদিকে যে মহিলাটিকে ওই সিম্বিয়টটি হোস্ট বানিয়েছিল, সে বর্তমানে একটি বাজারে ঘুরে বেড়ানোর টাইমে হঠাৎ করেই একটি দোকান থেকে ইল মাছ নিয়ে খেতে শুরু করে, যে কারণে ওই দোকানদার তার উপর চিৎকার শুরু করলে সঙ্গে সঙ্গেই সে তাকে হত্যা করে। যেটা দেখেই তার আশেপাশে থাকা মানুষজন তাকে আটকাতে গেলে সে তার চারপাশে সবাইকেই হত্যা করে। আর অবশেষে সিম্বিয়টটি ওই মহিলার শরীর ছেড়ে একটি বৃদ্ধা মহিলার শরীরে প্রবেশ করে। আসলে এই সিম্বিয়টগুলি পাওয়ারফুল কোনো হোস্ট ছাড়া তাদের শরীরে বেশিক্ষণ থাকতে পারে না, তাই এই কারণেই ওই মহিলার শরীর ছেড়ে সে বৃদ্ধা মহিলার শরীরে প্রবেশ করে। এইবার এখান থেকে সিন শিফট হয় 6 মাস পর, যেখানে আমরা দেখতে পাই লাইফ ফাউন্ডেশন কার্লটনের নির্দেশে তাদের কাছে থাকা ওই 3টি সিম্বিয়ট নিয়ে বিভিন্ন রকমের রিসার্চ করছে। আসলে কার্লটন চাইছিল ওই সিম্বিয়টগুলি যাতে মানুষের সাথে মিশে সিম্বিওসিস হাসিল করতে পারে। সোজা ভাষায় বলতে গেলে কার্লটন চাইছিল মানুষের সাথে সিম্বিয়টগুলি যাতে পুরোপুরিভাবে মিশে যেতে পারে। এই কারণেই তার কোম্পানি বিভিন্ন ধরনের গৃহহীন লোক, মানে যাদের ঘর বাড়ি নেই, রাস্তায় ঘুরে বেড়ায়, এই রকম লোকেদের রাস্তা থেকে ধরে এনে তাদের উপর সিম্বিয়টগুলি দিয়ে এক্সপেরিমেন্ট করত। এখানে আমরা একটি এক্সপেরিমেন্টের উদাহরণও পাই, আর এই সিন আমরা প্রত্যেকেই একবার হলেও কোথাও না কোথাও দেখেছি।
যেখানে আমরা দেখতে পাই আইজ্যাক নামের একটি গৃহহীন ব্যক্তিকে একটি বিশেষ রুমে ঢুকিয়ে সেখানে একটি সিম্বিওট ছেড়ে দেওয়া হয়। ফলে সিম্বিওটটি তৎক্ষণাৎ ওই ব্যক্তির শরীরে প্রবেশ করে। প্রথম দিকে সে কিছুক্ষণের জন্য ভালো থাকলেও কিছু টাইম পরেই দেখা যায় এক প্রকার খিঁচুনির মাধ্যমে ওই ব্যক্তিটি মারা যায় আর সিম্বিওটটি তার শরীর ছেড়ে বাইরে বেরিয়ে আসে। এইবার এইসব ঘটনা লাইফ ফাউন্ডেশনের একজন বিজ্ঞানী ডোরা কিছুতেই মেনে নিতে পারছিল না। সে চাইছিল না এইভাবে সাধারণ মানুষরা ভুলভাল এক্সপেরিমেন্টের মাধ্যমে মারা যাক। এই কারণেই সে দেখা করে এডি ব্রকের সাথে আর তাকে এইসব কথা জানিয়ে কার্লটনের মুখোশ সবার সামনে খুলে দেওয়ার জন্য রিকোয়েস্ট করে। কিন্তু এডি তাকে জানায় সে এই বিষয়ে তাকে কোনো সাহায্যই করতে পারবে না, কারণ একবার কার্লটনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে সে তার জীবনের সবকিছু হারিয়েছে আর বর্তমানে সে তার চাকরি গার্লফ্রেন্ড হারিয়ে একজন বেকার হিসাবে সান ফ্রান্সিসকোতে একটি ছোট্ট অ্যাপার্টমেন্টে বসবাস করছে। যাই হোক, পরবর্তী সিনে দেখা যায় এডি হাজির হয় তার গার্লফ্রেন্ড অ্যানের অ্যাপার্টমেন্টের সামনে আর সেখানেই সে লক্ষ্য করে তার গার্লফ্রেন্ড বর্তমানে ড্যান লুইস নামে একটি ডক্টরের সাথে নতুন সম্পর্কে যুক্ত হয়েছে। এটা দেখার পরেই এডি মনে করে তার জীবনের তো সবকিছুই শেষ হয়েছে ওই কার্লটনের জন্য, তাহলে সেও তাকে বরবাদ করবে। এই মনোভাব নিয়েই সে ডোরার সাথে যোগাযোগ করে তার মিশনে যোগ দেওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপরেই দেখা যায় ডোরা সবাইকে লুকিয়ে এডিকে নিয়ে হাজির হয় লাইফ ফাউন্ডেশনের সদর দপ্তরে, যেখানে এডি সিম্বিওটদের দ্বারা এক্সপেরিমেন্টের শিকার যারা হয়েছেন সেই সমস্ত ভয়ঙ্কর প্রদর্শনের ছবি তোলে। এই সবের মাঝেই এডি সেখানে একটি মহিলাকে চিনতে পেরে তাকে সেখান থেকে মুক্ত করার চেষ্টা করে। আসলে এডি ওই গৃহহীন মহিলাকে অনেক আগে থেকেই চেনে, মানে তার সাথে এডির অনেকটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিন্তু ওই মহিলার উপর বর্তমানে লাইফ ফাউন্ডেশন সিম্বিওটের দ্বারা এক্সপেরিমেন্ট করছে আর তার মধ্যে একটি সিম্বিওট এখনো রয়েছে। এইবার এডি যখনই তাকে ওই সেল থেকে বের করে তখনই ওই মহিলাটি তার উপর আক্রমণ করার জন্য ঝাঁপিয়ে পড়ে আর এডি কিছু বুঝে ওঠার আগেই ওই মহিলার শরীরে থাকা সিম্বিওট এডির শরীরে ট্রান্সফার হয়ে যায়। এতক্ষণে সেখানে নিরাপত্তা রক্ষীরা চলে আসায় এডি সেখান থেকে কোনো রকমের পালানোর চেষ্টা করে আর তখনই সে বুঝতে পারে তার ক্ষমতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। তাই তার পিছনে অনেক গার্ড তাড়া করার পরেও সে তাদের চোখে ধুলো দিয়ে সেখান থেকে খুব সহজেই পালিয়ে যায়। এইবার বাড়ি ফেরার পর এডি অদ্ভুত অদ্ভুত আচরণ করতে শুরু করে। সে তার চোখের সামনে যাই দেখতে পায় সেটাই খেতে শুরু করে আর বুঝতে পারে লাইফ ফাউন্ডেশন থেকে ফেরার পরেই তার শারীরিক কোনো প্রবলেম দেখা দিয়েছে। এই কারণেই সে তার প্রাক্তন গার্লফ্রেন্ড অ্যানের সাথে যোগাযোগ করে, কারণ তার বর্তমান বয়ফ্রেন্ড একজন ডক্টর। কিন্তু অ্যানের সাথে কথা বলার টাইমেই এডি হঠাৎ করেই অন্য একটি কণ্ঠস্বর শুনতে পায়, যেটা তার শরীরের মধ্যে থেকেই তার সাথে কথা বলছে, যার ফলে এডি আরো ভয় পেয়ে তৎক্ষণাৎ অ্যান এবং তার বয়ফ্রেন্ডের কাছে গিয়ে উপস্থিত হয়। তখন তারা একটি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছিল আর এডি ওই রেস্টুরেন্টে উপস্থিত হয়ে সেখানেই অদ্ভুত আচরণ করতে শুরু করে। সে যার তার প্লেট থেকে খাবার নিয়ে খেতে শুরু করে আর অবশেষে সেখানেই থাকা একটি অ্যাকোরিয়ামে বসে জ্যান্ত চিংড়ি মাছ খেতে থাকে, যেটা দেখে অ্যান এবং ড্যান দুজনেই বুঝতে পারে এডির নিশ্চয়ই বড় কোনো শারীরিক প্রবলেম দেখা দিয়েছে। তাই ড্যান এডিকে নিয়ে তার চেম্বারে উপস্থিত হয়ে একটি AMRI পরীক্ষা করেন, কিন্তু ওই মেশিনের ফ্রিকোয়েন্সি এডির মধ্যে থাকা সিম্বিওট সহ্য করতে না পারায় সে জোরে জোরে চিৎকার করতে শুরু করে। ফলে ড্যান আর কোনো পরীক্ষা না করে তাকে সাবধানে বাড়ি ফিরে রেস্ট নিতে বলে। অন্যদিকে কার্লটন যখন জানতে পারে তার কোম্পানি থেকে একটি সিম্বিওট মিসিং, তখনই সে জানার চেষ্টা করে তার কোম্পানিতে গোপনে কে প্রবেশ করেছিল আর তাকে এখানে প্রবেশ করতে কে সাহায্য করেছিল। এবার সঠিক তদন্তের পর কার্লটন জেনে যায় তারই কোম্পানির একটি সায়েন্টিস্ট ডোরা এখানে প্রবেশ করতে একজনকে সাহায্য করেছে। যেটা জানার পরেই কার্লটন ডোরার থেকে কৌশলে জেনে নেয় যে সে এখানে কাকে প্রবেশ করতে সাহায্য করেছিল। ডোরাও কার্লটনের এই ফাঁদে পা দিয়ে তাকে এডি ব্রকের নাম জানিয়ে দেয়। এরপরেই দেখা যায় ডোরাকে হত্যা করার জন্য কার্লটন তাকেও একটি সেলে বন্দি করে সেখানে একটি সিম্বিওট ছেড়ে দেয়, যেটা ডোরার শরীরে প্রবেশ করার পর সিম্বিওসটি হাসিল করতে না পেরে ডোরা ও সিম্বিওট দুজনেই মারা যায়। অন্যদিকে দেখা যায় এডি তার অ্যাপার্টমেন্টে ফেরার পর পাশের রুম থেকে একজন খুব জোরে জোরে সাউন্ড বাজানোয় সে তার মাথায় যন্ত্রণা অনুভব করতে শুরু করে। আসলে আমরা যারা স্পাইডারম্যান 3 দেখেছি তারা তো আগে থেকেই জানি এই সব সিম্বিওটগুলি জোরে সাউন্ড একদমই সহ্য করতে পারে না। তাই এডি তৎক্ষণাৎ তার প্রতিবেশীর কাছে গিয়ে রিকোয়েস্ট করতে শুরু করে সাউন্ড আস্তে করার জন্য। প্রথমে তার প্রতিবেশী তাকে নিয়ে উপহাস করলেও যখনই এডির মধ্যে থাকা সিম্বিওট তার মুখটি একটি দানবীয় আকারে রূপান্তরিত করে সেটা দেখেই তার প্রতিবেশী অবিলম্বে তার কথায় রাজি হয়ে যায়। এরপরই দেখা যায় তার অ্যাপার্টমেন্টে কিছু গুন্ডা হাজির হয় তাকে ধরার জন্য। আসলে লাইফ ফাউন্ডেশনের মালিক কার্লটন যেহেতু জেনে গেছে যে সিম্বিওটটি বর্তমানে এডির কাছে, তাই সে ওই গুন্ডাদের পাঠিয়েছে তার থেকে সিম্বিওটটি হাসিল করার জন্য। কিন্তু সে এটা জানে না সিম্বিওটটি এডিকে হোস্ট বানিয়ে পুরোপুরিভাবে সিম্বিওসিস হাসিল করে ফেলেছে। যাই হোক, এখানে এডির রুমে ওই গুন্ডাগুলি আসার সঙ্গে সঙ্গেই এডি আত্মসমর্পণ করার জন্য তার হাত উপরের দিকে তুলে দেয়, কিন্তু তার মধ্যে থাকা সিম্বিওটের পুরোপুরি অন্য পরিকল্পনা রয়েছে। সে এডির অনিচ্ছাতেই তাদের সাথে লড়াই করতে শুরু করে, যেটা দেখে এডি নিজেও হতবাক হয়ে যায়। এইবার এই সমস্ত ঘটনা কার্লটন যখন তার অফিসে বসে ভিডিওর মাধ্যমে লক্ষ্য করে তখনই সে বুঝতে পারে এডি ওই সিম্বিওটের জন্য উপযুক্ত ম্যাচ। তাই সে তার লোকেদের অর্ডার দেয় অ্যাট এনি কস্ট এডিকে তাদের অফিসে ধরে নিয়ে আসার জন্য।
কিন্তু এডি তাদের সাথে লড়াই করতে করতে তার অ্যাপার্টমেন্ট থেকে পালিয়ে যায়। এরপর দেখা যায় কার্লটনের গুন্ডা বাহিনী পুরো শহর জুড়ে তার পিছনে ধাওয়া করতে শুরু করে, কারণ এডি একটি বাইক নিয়ে প্রচন্ড গতিতে মারাত্মকভাবে ডাইভিং করতে করতে তাদের থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আসলে ওই বাইক এখন এডির কন্ট্রোলে ছিল না, সেটা পুরোপুরিভাবে ড্রাইভ করছিল তার মধ্যে থাকা ওই সিম্বিয়ট। যাই হোক, অবশেষে দেখা যায় একটি গাড়িতে ধাক্কা খেয়ে এডি ছিটকে মাটিতে পড়ে যায় আর তার হাত পা পুরোপুরিভাবে ভেঙে যায়। এরপর কার্লটনের একজন গুন্ডা ট্রিস যখন তাকে ধরার জন্য তার কাছে গিয়ে উপস্থিত হয়, তখনই আমরা দেখতে পাই এডির মধ্যে থাকা সিম্বিয়টটি তার পুরো শরীরে ছড়িয়ে তাকে ভিনমে রূপান্তরিত করে। কিন্তু ট্রিসকে মেরে ফেলার আগেই অন্য আরেকটি গুন্ডা তার উপর গুলি করলে সে ট্রিসকে ছেড়ে দিয়ে যে গুলি চালিয়েছিল তার মাথা পুরোপুরি চিবিয়ে নেয়। আর তারপর সেখান থেকে জলে ঝাঁপ দিয়ে উপস্থিত হয় একটি নির্জন জায়গায়, যেখানে এডি দেখতে পায় তার ভেঙে যাওয়া হাত পা এখন পুরোপুরি ঠিক, মানে সিম্বিয়টটি তার ক্ষত নিরাময় করে দিয়েছে। কিন্তু এখানেই তার শরীরের মধ্যে থাকা সিম্বিয়টটি তার সামনে হাজির হয়ে নিজেকে ভেনাম হিসাবে পরিচয় দিয়ে তার সাথে কথা বলতে শুরু করে। সে এডিকে জানায় তাকে যদি বেঁচে থাকতে হয় তবে তাকে ভেনাম হিসাবেই বাঁচতে হবে, মানে সিম্বিয়টের মর্জি অনুযায়ী তাকে চলতে হবে। তখনই এডি নিরুপায় হয়ে তার কথা মেনে নেয়, কিন্তু এডি জানতে চায় সে আসলে কি চাইছে। তখন ভেনম তাকে জানায় সে তার সাহায্যেই লাইফ ফাউন্ডেশনের রকেট পর্যন্ত পৌঁছতে চায়, যাতে সে পুনরায় তাদের জগতে ফিরে গিয়ে সেখান থেকে আরো সিম্বিয়ট পৃথিবীতে আনতে পারে। পরবর্তী সিনেই দেখা যায় ভেনাম হিসাবে এডি রওনা হয় তার পুরনো অফিসে, কারণ সে চাইছিল তার বসের সাথে দেখা করে তার কাছে থাকা ওই সমস্ত ছবিগুলি তাকে দিয়ে কার্লটনের আসল রূপ সবার সামনে তুলে ধরতে। কিন্তু অফিসে পৌঁছানোর পর ওই অফিসের গার্ড, যে তার একজন পুরনো বন্ধু, সে তাকে ওই অফিসের ভিতরে ঢুকতে বাধা দেয় আর বলে তোকে যদি আমি ভিতরে ঢুকতে দিই তাহলে আমার চাকরি চলে যাবে। ফলে এডি সেখান থেকে বেরিয়ে এসে ভেনামের সাহায্য নিয়ে সে তার অফিসের পুরো টপ ফ্লোরে পৌঁছে যায়। কিন্তু সেই মুহূর্তেই একটি এরোপ্লেন সেই জায়গা দিয়ে পাস করায় তার আওয়াজে ভেনম তার ক্ষমতা হারিয়ে ফেলে। ফলে এডি ওই উঁচু থেকে তৎক্ষণাৎ নিচে পড়ে যেতে শুরু করে, কিন্তু মাঝ রাস্তায় ভেনম তাকে নিচে পড়ে যাওয়া থেকে আটকে নেয়। এরপর সে তার বসের রুমে প্রবেশ করে প্রমাণস্বরূপ তার ফোন রেখে সেখান থেকে বেরিয়ে আসার সময় পুনরায় কার্লটনের বাহিনী তাকে ধরার জন্য চেষ্টা করে। ফলে আবারও ভেনম সেখানে তাদের বিরুদ্ধে লড়াই শুরু করে। এদিকে ড্যান যে এডির কিছু টেস্ট করিয়েছিল তার রিপোর্ট আসায় সে বুঝতে পারে এডির মধ্যে এমন জিনিস রয়েছে যেটা তার মারাত্মকভাবে ক্ষতি করে চলেছে। ফলে সে সঙ্গে সঙ্গেই তার গার্লফ্রেন্ড অ্যানকে ফোন করে জানায় এডিকে নিয়ে তৎক্ষণাৎ হসপিটালে আসতে। তাই অ্যানও বর্তমানে এডির খোঁজ করতে করতে ওই অফিসে এসে উপস্থিত হয় আর দেখতে পায় ভেনম একজনকে খেয়ে ফেলতে চলেছে। কিন্তু অ্যানকে দেখতে পেয়েই ভেনম ওই ব্যক্তিকে ছেড়ে এডি রূপ নিয়ে অ্যানের সামনে উপস্থিত হয়ে তাকে জানায় সে বড়ই বিপদে আছে। তার মধ্যে এমন একটি জিনিস চেপে বসেছে, সে যা করতে চাইছে এডিকে তাই করতে হচ্ছে। তখনই অ্যান ভয়ে ভয়ে তাকে জানায় আমার সাথে এখনই হসপিটালে চলো। ফলে তারা দুজনেই একই গাড়িতে রওনা হয় ড্যানের অফিসে। সেখানে পৌঁছানোর পর ড্যান এডিকে জানায় তার মধ্যে যে জিনিস রয়েছে সেটা একটি পরজীবী, যে তার শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতি করে চলেছে আর তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। এটা শোনার পরেই ভেনম এডিকে জানায় তুমি ওদের কথা একদম বিশ্বাস করো না, যা হচ্ছে এইগুলো আমি সব ঠিক করে দেবো। কিন্তু তাদের তিনজনের কথায় কথায় এডি উত্তেজিত হয়ে পড়লে ভেনম ড্যানের গলা চেপে ধরে, যেটা দেখেই অ্যান একটি উচ্চ ফ্রিকোয়েন্সি যুক্ত মেশিন চালু করে দেয়, যা সহ্য করতে না পেরে সিম্বিয়টটি উইক হয়ে এডির শরীর থেকে বেরিয়ে যায়। আসলে গাড়িতে আসার সময় এডি তাকে জানিয়েছিল তার মধ্যে যে জিনিস রয়েছে সে খুব জোরে সাউন্ড আর আগুন একদমই পছন্দ করতে পারে না। তাই এই টাইমে অ্যান তার এই বুদ্ধি কাজে লাগিয়ে এডির থেকে সিম্বিয়টটি আলাদা করে একটি রুমে বন্দি করে দেয়। এইবার এডি তার থেকে মুক্তি পেয়েই খুশি খুশি সেখান থেকে বেরিয়ে পড়ে। কিন্তু এখানেই ট্রিস এবং তার লোকেরা হাজির হয়ে এডিকে বন্দি বানিয়ে কার্লটনের কাছে নিয়ে আসে। এদিকে ভেনমকে এডির শরীর থেকে বের করে বন্দি বানানোর পর সে ওই রুমের একটি অংশ দিয়ে বাইরে বেরিয়ে একটি কুকুরের শরীরে ঢুকে পড়ে। তারপর ওই কুকুরের শরীর থেকে এডির প্রাক্তন গার্লফ্রেন্ড অ্যানের শরীরে প্রবেশ করে। অন্যদিকে এর মধ্যে আরও একটি ঘটনা ঘটে। বাইরে থাকা সিম্বিয়টটি, মানে যাকে আমরা লাস্ট পর্যন্ত দেখেছিলাম একটি বয়স্ক ভদ্র মহিলার শরীরে আশ্রয় নিতে, সে বর্তমানে একটি বাচ্চা মেয়েকে হোস্ট বানিয়ে উপস্থিত হয় কার্লটনের অফিসে। আর সেখানেই কার্লটন এতটুকু একটি বাচ্চা মেয়েকে দেখে তার সাথে কথা বলতে গেলে সিম্বিয়টটি তখনই ওই বাচ্চা মেয়ের শরীর থেকে কার্লটনের শরীর দখল করে। এরপর এডিকে সেখানে বন্দি করে নিয়ে আসার পর কার্লটন তার সামনে হাজির হয়ে তার কাছে থাকা সিম্বিয়টটি কোথায় আছে জানতে চায়। কিন্তু এডি তার কোনো প্রশ্নের জবাব না দেওয়ায় কার্লটনের মধ্যে থাকা সিম্বিয়টটি সঙ্গে সঙ্গে তার অরিজিনাল রূপ ধারণ করে নিজেকে রায়ট নামে পরিচয় দিয়ে জানতে চায় ভেনম কোথায়। কিন্তু এরপরেও এডি কিছু না বলায় কার্লটন তার বাহিনীকে অর্ডার দেয় এডিকে মেরে ফেলার জন্য। ফলে তারা এডিকে নিয়ে হাজির হয় একটি জঙ্গলে। কিন্তু সেখানে এডিকে মেরে ফেলার আগেই অ্যান, মানে যার মধ্যে বর্তমানে ভেনম রয়েছে, সে সেখানে হাজির হয়ে তাদের প্রত্যেককে মেরে এডিকে তাদের হাত থেকে বাঁচিয়ে নেয় এবং পুনরায় ভেনম এডির শরীরে ফিরে আসে। আর এডিকে জানায় আমাদের যত তাড়াতাড়ি সম্ভব কার্লটন এবং রায়টকে খুঁজে বের করতে হবে।
কারণ রায়ট কাল্ট্রনের সাহায্যে মহাকাশে গিয়ে আরো সিম্বিয়ট পৃথিবীতে নিয়ে আসবে, যারা পৃথিবীতে আসার পরেই পুরো মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে। এডি তখনই তার কাছে জানতে চায়, তুমিও তো মনে হয় এটাই চাইতে। তখন ভেনম তাকে জানায়, প্রথমে আমিও এটাই চাইতাম, কিন্তু তোমার সাথে থাকতে থাকতে এখন আমার পৃথিবীকে ভালো লাগতে শুরু করেছে, তাই আমি আর এখন এরকমটা চাই না। এই কারণেই আমাদের তাদেরকে আটকাতে হবে। অন্যদিকে দেখা যায় কাল্ট্রন রায়টের থেকে পরামর্শ নিয়ে মহাকাশ থেকে আরো সিম্বিয়ট পৃথিবীতে আনার জন্য একটি রকেট লঞ্চ করতে চলেছে, যে রকেটে শুধুমাত্র কাল্ট্রনই ভ্রমণ করবে, যদিও তার সাথে থাকবে রায়ট। এইবার রকেটের উদ্দেশ্যে রায়ট যখন রওনা হয়, সেই স্থানেই ভেনম হাজির হয়ে শুরু হয় তাদের দুজনের মধ্যে লড়াই। কিন্তু রায়ট ভেনমের থেকে বেশি শক্তিশালী হওয়ায় যখন তার অবস্থা শোচনীয়, ঠিক তখনই এডির প্রাক্তন গার্লফ্রেন্ড অ্যান কন্ট্রোল রুম থেকে ওই দৃশ্য দেখে সেখানেই থাকা একটি ফ্রিকোয়েন্সি চালু করে দেয়, যার ফলে সিম্বিয়টগুলি উইক হয়ে তাদের দুজনকে সঙ্গে সঙ্গে ছেড়ে দেয়। কিন্তু এরপরেও এডি ও কাল্ট্রন নিজেদের মধ্যে ফাইট শুরু করে, আর এই ফাইটের মাঝেই কাল্ট্রন তার সিম্বিয়ট ফিরে পেয়ে এডিকে গুরুতরভাবে আহত করে সোজা রকেটের উদ্দেশ্যে রওনা হয়, কারণ রকেটটি খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে। এতক্ষণে ভেনম এডিকে খুঁজে পেয়ে পুনরায় তার শরীরে প্রবেশ করে তার ক্ষতটি নিরাময় করে, আর তারপর রকেটের উপরে ঝাঁপ দিয়ে ভেনম ওই রকেটের জ্বালানি লাইন খুলে দেয়, যার ফলে রকেটটি বিস্ফোরিত হয়ে কাল্ট্রন এবং রায়ট দুজনেই মারা যায়, আর ওই আগুনের শিখায় দগ্ধ হয়ে ভেনমও ধ্বংস হয়ে যায়। কিন্তু এডি একটি জলাশয়ে পড়ে কোনো রকমে বেঁচে যায়। এই ঘটনার কিছুদিন পর দেখা যায় এডি এবং অ্যান বর্তমানে বন্ধু হিসেবে তাদের সম্পর্ক সংশোধন করার চেষ্টা করছে। এডি তাকে জানায় সে পুনরায় তার সাংবাদিকতায় ফিরে আসছে, মানে সে আবারও তার চাকরিতে জয়েন করছে। এখানেই তাদের দুজনের কথার মধ্যে আমরা দেখতে পাই ভেনম মারা যায়নি, এখনো সে এডির মধ্যেই রয়েছে, কিন্তু সেটা এডি অ্যানের কাছ থেকে পুরোপুরিভাবে গোপন রেখেছে। যাই হোক, এরপর আমরা মার্ভেল কমিক্সের লেখক স্ট্যান লির একটি গেস্ট অ্যাপিয়ারেন্স দেখতে পাই, যিনি এডিকে জানান তোমরা দুজনে কোনো অবস্থাতেই একে অপরকে ছেড়ো না। পরবর্তী সিনে দেখা যায় এডি তার মধ্যে থাকা ভেনমকে বোঝাতে শুরু করে সে যদি তার সাথে থাকতে চায় তাহলে সে যার তার উপর আক্রমণ করতে পারবে না, সত্যিই যারা খারাপ লোক তাদের বিরুদ্ধে সে একমাত্র ব্যবস্থা নিতে পারে। এরপর এডি একটি শপে গিয়ে উপস্থিত হলে একটি ছিনতাইকারী ওই শপের মালিককে বন্দুক দেখিয়ে টাকা ছিনতাই করার চেষ্টা করে, যদিও এই একই ঘটনা এডি এর আগেও লক্ষ্য করেছে, কিন্তু তখন সে এই ঘটনার কোনো প্রতিবাদই করেনি। কিন্তু এই মুহূর্তে সে পুরোপুরি ভেনম রূপ ধারণ করে সব মালিকের সামনেই ছিনতাইকারীটিকে পুরোপুরিভাবে গ্রাস করে। মিড ক্রেডিট সিনে দেখা যায় এডি সাংবাদিক হিসেবে একটি সাক্ষাৎকারের জন্য সান কোয়েন্টিন কারাগারে হাজির হয়, যেখানে ক্লেটাস কাসাডি নামে একটি সিরিয়াল কিলারের সে ইন্টারভিউ নেয়, যে ওই ইন্টারভিউয়ে এডিকে জানায় যেদিন সেখান থেকে মুক্তি পাবে সেদিন থেকেই শুরু হবে এক নতুন হত্যাকাণ্ড। পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখতে পাই অ্যানিমেটেড মুভি স্পাইডারম্যান ইনটু দ্য স্পাইডারভার্সের একটি ছোট্ট ক্লিপ, আর এখানেই এই মুভিটি সমাপ্ত হয়। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই রকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।